হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গবাজ প্রাইম। আমি প্রবেশ, আর আজকে চলে এসেছি টলিগঞ্জের স্টুডিও পাড়া। তো এখানে এসে যেটা আমরা করব সেটা হচ্ছে সনির একটি ডেমো ক্যামেরা ডেমো আছে, সেই ডেমোটা দেখাবো। আর এখন আপাতত রয়েছে আমি NT1 স্টুডিওতে, সামান্য আমার নিজের কিছু কাজ রয়েছে। অনেক দিন বাদে ওয়ান্ডারলুস্টে আসলাম আর ঘুরে দেখাবো এই NT1 সহ টেকনিশিয়ান স্টুডিও, সঙ্গে সনি থেকে দেওয়া পুরানো যেই ক্যামেরা তার কিছু শর্টস। চলুন টেকনিশিয়ান স্টুডিওতে যাই, দেখে নিই সনি থেকে আসা সেই ক্যামেরা কীভাবে একটা ফিল্ম বানাতে হেল্প করে। চলুন যাওয়া যাক। মা বলেছে, মা পরশুদিন বলছিল, হ্যাঁ বলছে যে মিকর ভাই সবাই আছে না, ওনাকে কি দেবে মেগা করো, নাহলে বিয়ে হবে না। সত্যি কথা, মেগা ঠিক আছে। Sorry, how are we able to track autofocus? Simply by touching the screen. LCD में आप टच कर लो, आपका टच enabled है स्क्रीन, आपको जो सब्जेक्ट चाहिए यू कैन ट्रैक दैट। सोलो में भी आप शूट कर सकते हो और बेसिक कन्वेंशनल वे में भी आप उसको शूट कर सकते हो। एंड वी टॉक्ड अबाउट द मीडिया, ओके, CF Express Type B मीडिया। So this is just the summary। तो उसको अकोमोडेट करने के लिए आपको स्विच करना पड़ेगा, अदरवाइज the angle of view, the image circle will not be able to cover the entire sensor area. Okay, so we can switch the images. That is one thing. Second thing why we require this image cropper is because there is a in full frame we will not be able to achieve beyond 30 frames. Okay, so 30 frames is the maximum number of frames that we can operate on. Okay, so 24p, 25p up to 30p you can operate in 8.6K. But if you want a 60p and still want a full frame, then you can come to FF6K, okay, which is a full frame angle of view, but a 6K recording, and you achieve a 60 frames. Okay, but if you want 120 frames or 100 frames, then you crop the sensor, you crop it down to Super 35 4K equivalent, and then you achieve the 120 frames. So both these are main reasons why we have the imager modes. So imager modes may basically it will depend upon what you are going to shoot. And then we will get on to the hands-on session. Before that we will go to the menu part of the camera. So there will be a panel discussion और इंटरेक्टिव सेशन होगा। होपफुली ये सेशन बहुत नॉलेज गेनिंग होगा, नॉलेज शेयरिंग होगा, फीडबैक सेशन भी होगी। तो वी विल कलेक्ट फीडबैक्स जो आपसे हम लोग लेकर के इम्प्रूवमेंट के लिए जो भी है प्रोडक्ट रिलेटेड, सेशन रिलेटेड, सो वी विल टेक दोज फीडबैक एज वेल। सो आई होप ये सेशन बहुत फ्रूटफुल होंगे। एंड लेट्स स्टार्ट ऑन द सेशन and warm welcome to everyone. Vivek Dev, I don't know whether you remember me, but you know, we're meeting after maybe it is 10 years old. বলছি মানে অনেকক্ষণ ধরে ইংরেজি আর হিন্দি শুনেছি। আমাদের আজকের বিষয়বস্তুটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার একদম হাই এন্ড একটা ক্যামেরা, সেইটার একটা ডেমনস্ট্রেশন। আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলতে আমরা যেটাকে বোঝাই সেটা হচ্ছে খুব কম টাকায় কিভাবে একটা সিনেমা তৈরি করা যেটাতে কোয়ালিটি কোনোভাবে কম্প্রোমাইজ না করা হয়। এখানে আমরা প্রথম দিকে যখন ডিজিটাল ছবি আসতে শুরু করেছিল, মানে নীল নির্জনের মানে ভারতবর্ষের প্রথম ডিজিটাল ছবি, সেটা সোনির ক্যামেরাতেই করা হয়েছিল। পরবর্তীকালে যখন 5D নামের একটি ক্যামেরা এসেছিল, সেই সময় ভারতবর্ষের প্রথম ছবিটা বাংলাতে হয়েছিল, তার নাম হচ্ছে কয়েকটি মেয়ের গল্প। সেই ছবির সিনেমাটোগ্রাফার চাকি ছিল, আমার পাশে বসে আছে। সেই জায়গা থেকে মানে 2003-4 সাল থেকে শুরু করে ওই 2011-12 যখন রেড এসে গেছে এবং আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট ছবির দিকে ঝুঁকতে শুরু করেছি, তখন কিভাবে প্রক্রিয়াটা বদলালো
এইটাই আমি ছোট্ট করে বলবো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এমন এমন ক্যামেরা হাতে পাচ্ছি যে ক্যামেরা দিয়ে কিন্তু একদম বড় মাপের একটা ছবি করে ফেলা সম্ভব। FX3 নামক যে ক্যামেরাটি এখানে আছে কিনা ডিসপ্লেতে আমি জানি না, ক্রিয়েটার বলে যে ছবিটার কথা উনি বলে গেলেন যে এইটুকু আমাদের SLR এর মতো দেখতে একটি ক্যামেরা, তাই দিয়ে ক্রিয়েটার বলে যে ছবিটা তৈরি হয়েছে, শোনা যাচ্ছে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করেছে। সেই ক্যামেরাটা কিন্তু, সেই ক্যামেরাটা দিয়ে যে ছবিটা বানানো হয়েছে সেটা কিন্তু আইম্যাক্সে পর্যন্ত দেখানো হয়েছে, মানে আইম্যাক্স স্ক্রিন। তো এটা কি করে সম্ভব, সেইটা বুঝতে গেলে আমাদের এই সেন্সারের জায়গাটা, আমি খুব লেম্যান্স টেকনোলজি থেকে বলছি, কেননা বেশি ভেতরে ঢুকে লাভ নেই আমাদের, আমি একদম লেম্যান্স জায়গা থেকে বলছি। এই সেন্সার টেকনোলজিটা দ্রুত যেভাবে পাল্টেছে, সেই জায়গা থেকে এই ক্যামেরাগুলো মানে FX3 থেকে শুরু করে পুরানো অবধি যাবতীয় ক্যামেরার মধ্যে একটা বেসিক জিনিস আছে, সেইটা প্রাইমারিলি আমাদের একটু মাথায় রেখে কাজ করতে হয়। এই প্রত্যেকটা ক্যামেরা ডুয়াল আইএসও সেন্সার। ডুয়াল আইএসও সেন্সার জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা যখন বেশি আলোতে কাজ করছি তখন আমি একটা বেস আইএসও সেট করে নিচ্ছি, সেটা বেশিরভাগ ক্যামেরার ক্ষেত্রেই এই বেস আইএসওটা 800 আইএসও। এবার ডিপেন্ডিং অন দ্য ক্যামেরা আমরা একটা ক্যামেরাতে আমরা ওপরের দিকের বেস আইএসওটা পাচ্ছি, সেটা সব থেকে বেশি আছে FX3 আর FX6 এ, যে ক্যামেরাগুলো 12800 বেস আইএসওতে শুট করতে পারে। এবার এই 12800তে যখন একটা ক্যামেরা শুট করতে পারে, তার মানে আমার লাগছে খুব কম লাইট, মানে 12800 যদি আমার ওপরের বেস আইএসও হয়, আমি এইখানে দাঁড়িয়ে যদি আমি একটা সিনেমা শুট করি, আমার এই আলোতেও কিন্তু একটা সিনেমা হওয়া সম্ভব। সুতরাং আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর কথা বলছি, তখন এই ডুয়াল আইএসওটা বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই ডুয়াল আইএসওর ক্ষেত্রে একটা প্রথম দিকে একটা সমস্যা ছিল যে অনেকের মনে হতো যে আমি যদি বেশি আইএসওতে চলে যাই তাহলে আমার ছবিতে গ্রেন আসবে, আমার নয়েজ আসবে। এটা প্রথম দিকের ক্যামেরায় কিন্তু সত্যি সত্যি হতো। প্রথম দিকের মানে বলছি আমি যে আরো এখন থেকে 5-6 বছর 7 বছর আগের ক্যামেরাতেও কিন্তু হতো। এবং তখন ক্যামেরাগুলো ডুয়াল আইএসও ছিল না, একটাই আইএসও দেওয়া থাকতো। এখন এই সব বেশিরভাগ ক্যামেরা, সিনেমার যে ক্যামেরাগুলো, বিশেষ করে সোনির এখানে যে ক্যামেরাগুলো আছে, সেগুলোতে কিন্তু ডুয়াল আইএসও দেওয়া আছে। ডুয়াল আইএসওর অ্যাডভান্টেজটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন হাইলাইটস বা আমি যখন আউটডোরে কাজ করছি, তখন আমার সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আমার আকাশ বেশি জ্বলে যাবে কিনা, মানে বেশি আকাশ, এরপরে আমি আকাশের কোনো ডিটেইল পাবো কিনা। সেইখানে আমার লো বেস আইএসওটা খুব ভালো কাজ করবে। আমার হাই বেস আইএসওটা, মানে সরি, যেটা অরিজিনাল আইএসও, যেটা লো বেস আইএসও, ধরা যাক 800, সেটাতে রেখে যদি আমি শুট করি এবং এক্সপোজারটাকে যদি আমি অ্যাডজাস্ট করি, তাহলে আমি সম্পূর্ণ হাইলাইট রোল অফটা পাবো। মানে হাইলাইট রোল অফের কোথাও কোনো কিছু হারিয়ে যাবে না। মানে আমি হাইলাইট রোল অফটা এই কারণে বলছি যে আমরা এখানে যারা রয়েছি সবাই টেকনিক্যাল পিপল, মানে হয় ডিওপি নয় ডিরেক্টর, হাইলাইট রোল অফ আমার হারিয়ে যাবে না। আবার যেই মুহূর্তে আমার যখন ব্ল্যাক ডিটেলটাকে খুব প্রয়োজন হবে, মানে ধরা যাক এইরকম একটা পরিস্থিতিতে আমার ব্ল্যাকের মধ্যে বিভিন্ন শেডস আমার প্রয়োজন হবে, সেই মুহূর্তে আমি চলে যাব হচ্ছে ওই হাই আইএসওতে। সেটা কিছু ক্যামেরায় 2500, কিছু ক্যামেরায় 3200, কিছু ক্যামেরায় 12800, কিছু ক্যামেরায় 4000। সেই আমি যখন সেই আইএসওতে চলে যাচ্ছি, তখন আমি কিন্তু ব্ল্যাক ডিটেল প্রিজার্ভ করতে পারছি। এইটা হচ্ছে সিম্পল অঙ্ক। আগেকার দিনে আমরা যখন ফিল্মে শুট করেছি, তখন ধরা যাক আমাকে কাজ করতে হতো হচ্ছে, আমি একটা স্টক নিয়ে কাজ করছি, আমি 100 ASA স্টক নিয়ে কাজ করছি বা 200 ASA স্টক নিয়ে কাজ করছি। এবার তার মধ্যে আমি এনডি চাপিয়ে আমি আমার আলোর হেরফের করছি। এখানেও বিষয়টা তাই। এখানে বিষয়টা হচ্ছে যে আমার ক্যামেরাটার মধ্যে আসলে দুটো স্টক ঢুকে আছে, এইটুকু আমার বক্তব্য। এবং আরেকটা জিনিস খুব অদ্ভুত আছে, সেটা হচ্ছে যে এই অনেক ক্যামেরাগুলো, এর মধ্যে বিশেষ করে আমি ছোট ক্যামেরাগুলোর কথা বলবো, FX30, FX3 এবং বিশেষত আমি FX6 এর কথা বলবো। FX6 এর কথা আমি একটাই কারণে বলবো যে এটা না ছোট না বড়, একটা অদ্ভুত সাইজের ক্যামেরা,
যে ক্যামেরাটা কিন্তু FX9 আরেকটা ক্যামেরা যেটা এখন বেশিরভাগ সময় টেলিভিশনে ইউজড হচ্ছে, FX9 দিয়েও কিন্তু ছবি করা যায় এবং না করার কোনো মানে না করার কোনো কারণও নেই। কারণ এই ক্যামেরাগুলো কিন্তু আসলে খুব কম দামে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য তৈরি। আমি এই ক্যামেরা এতক্ষণ যে পুরানো নিয়ে কথা হচ্ছিল, ভেনিস নিয়ে কথা হচ্ছিল, এর বাইরে বেরিয়ে আমি শুধু এইটুকু বললাম, যেহেতু আমরা এখানে আলোচনা করতে এসেছি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে সিনেমাটোগ্রাফি করেন বা ডিওপি হিসেবে কাজ করেন, অনেক সময় দেখা যায় যে একটা ছবির যা বাজেট আছে সেই বাজেটে খুব হাই এন্ড ক্যামেরা নিলে সেই বাজেটে কুলোনো যাচ্ছে না। তখন আমরা এই ধরনের ক্যামেরা, যেটা হয়তো দামে কম, ভাড়া কম, সেই ক্যামেরাতে আমরা যাব কি যাব না, এই প্রশ্নটা যে থাকে, সেই প্রশ্নটা দূর করার জন্যই আমি এখানে এই কথাগুলো বললাম। আর যে ক্যামেরা, যে সিনেমাতে যে ধরনের ক্যামেরা লাগবে, কারোর যদি ধরা যাক একটা শুটিং প্রয়োজন আছে যেখানে তার আলো করার সামর্থ্য নেই, অথচ চাঁদের আলোয় নাইট ফর নাইট করবে, তখন আমি সবসময় তাকে বলবো যে FX6 তে শুট করো বা FX3 তে শুট করো, আর কেউ করতে পারবে না। এইরকম ভাবে নিজের ক্যামেরাটা চুজ করতে হবে, যেরকম ভাবে ক্রিয়েটার চুজ করেছিল FX3, যে ওরা চুজ করেছিল যেহেতু অনেকটা জায়গা ছিল যেখানে ওরা লো লাইটেই শুট করতে বাধ্য ছিল, নইলে একটা হলিউডের মতো একটা এত বড় একটা প্রজেক্ট সে কেন একটা ধরা যাক কম দামি ক্যামেরায় কাজ করবে। এইটা হচ্ছে আমি বেসিক জায়গাটা বললাম। এবার এখানে ক্যামেরাগুলো রয়েছে, চাকি এবার কিছু বলবে, তারপরে আমাদের মানস তো যেমন একদিকে সিনেমাটোগ্রাফার তেমনি পোস্ট প্রোডাকশনেরও আরেকজন মাস্টার, কেননা ও নিজে গ্রেডিংটা করে। ও আরেকটা কথা আমি বলে রাখি, এখানে একটা র বিষয়ক একটা জিনিস থাকে, যে অনেক সময় মনে করা হয় যে র ছাড়া একটা সিনেমা শুট করা যায় না। আমি এই জিনিসটা খুব পরিষ্কার খোলাখুলি বলছি। আমরা এখন যতগুলো রতে কাজ করি, মানে সেটা R3D থেকে শুরু করে যাবতীয় যে র, সেগুলো কিন্তু সবকটা কম্প্রেসড র। কম্প্রেসড র বলতে কি বোঝায়, যে আমি এমন একটা র ফরম্যাটে কাজ করছি যেখানে আমি অরিজিনাল যে ফুটেজটা সেটা ভিজুয়ালি লসলেস মানে আমার কোনো ভিজুয়াল লস হচ্ছে না, কিন্তু আমার এটাকে ছোট করে মানে কোডেকটাকে ছোট করে আনা হচ্ছে। সমস্ত রই এইভাবে কাজ করে, মানে সোনির রও এইভাবে কাজ করে, অ্যারির র ছাড়া সোনির রও এইভাবে কাজ করে, রেডের রও এইভাবে কাজ করে, ব্ল্যাক ম্যাজিকের রও এইভাবে কাজ করে, ক্যাননের রও এইভাবে কাজ করে। এখন পোস্ট প্রোডাকশন ফ্রেন্ডলি বা শুটিং ফ্রেন্ডলি হয় যখন আমার এই রাশটা যখন ছোট হয়, ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে বিশেষত। আমার একটা হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট ইত্যাদি একটা ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে সবসময় পসিবল হয় না বলে রাশটা যদি ছোট হয় তাহলে আমার সুবিধে হয়। এদিক থেকে সোনির ক্যামেরাগুলো খুব ফ্রেন্ডলি ক্যামেরা, বিকজ তার রাশের অ্যামাউন্টটা কম্প্রেস করে ছোট হয়ে যায় কিন্তু ভিজুয়ালি লসলেস থাকে। এইখানে একটা কথা বলছি যে ছোট ক্যামেরাগুলোতে FX6, FX9, এখানে একটা কোডেক আছে XAVC-S I, XAVC-I, XAVC-SI। আমি দেখলাম বুড়ানোতেও সেটা রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আমার রটা কি কাজে লাগে ইন পোস্ট প্রোডাকশন। রটা আমার এই কাজে লাগে ইন পোস্ট প্রোডাকশন যে যদি আমার শুটিং এ কোথাও কোনো ভুল হয়ে থাকে, আমরা যে পরিস্থিতিতে, আমরা কলকাতায় মানে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে কাজ করি, এত তাড়াহুড়োয় আমরা কাজ করি যে অনেক সময় ভুল হয়ে যায়। এটা তো ঘটনা, এটা তো আমাদের কিছু করার নেই। এই লাইট পড়ছে, আমার বাজেট কমে যাচ্ছে, আমাকে এই তাড়াহুড়োয় আমায় শুট করতে হবে। সেই সময় রটা খুব কাজে লাগে, কারণ আমার যদি সামান্য কিছু ভুল চুক থেকে থাকে তাহলে সমস্ত র হ্যান্ডেল আমি পোস্ট প্রোডাকশনে করতে পারছি। আমার হোয়াইট ব্যালেন্স ভুল হয়েছে, আমি চেঞ্জ করে নিতে পারছি। আমার অমুকটা ভুল হয়েছে, আমি চেঞ্জ করে নিতে পারছি। আমার সেটিংটা ভুল হয়েছে, আমি সমস্ত সেটিং গুলো চেঞ্জ করে নিতে পারছি। আশ্চর্যের বিষয় হচ্ছে FX6 এবং FX9 এ এই যে XAVC-SI যে কোডেকটা রয়েছে, এই কোডেকটা কিন্তু একদম র ফরম্যাটের মতো পোস্ট প্রোডাকশনে খুলে যায়। পোস্ট প্রোডাকশনে যখন কালার গ্রেডিং হবে তখন ঠিক র যেভাবে খুলে যায়, যে আমার বেস আইএসও কত ছিল, আমার কত ছিল, এবং ওটা চেঞ্জ করা যায়। মেটা ডেটাটা হাতে পুরো পাওয়া যাচ্ছে এবং ওটা চেঞ্জও করা যাচ্ছে। এইটা খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনা। দিস ইজ 10 বিট
which is absolutely very good for any shooting, কিন্তু আমার কোডেকের সাইজ ছোট। যারা আরো ছোট ক্যামেরার কথা ভাবছেন, FX3 বা FX30, FX3 এবং FX30 এর ক্ষেত্রে এটা ডাইরেক্টলি খোলে না। FX6 এবং FX9 এ এটা খুলে যায় ডাইরেক্টলি, যেহেতু ওদের যে র্যাপারটা, সেই র্যাপারটা MXF ফরম্যাটে দেওয়া। MXF ফরম্যাটে থাকলে এটা আপনা হতে পোস্ট প্রোডাকশনে খুলে যাচ্ছে, মানে মেটাডেটাটা। যখন FX3 মানে এরকম DSLR এর মতো দেখতে যে ক্যামেরাগুলো FX3 বা FX30 তে হচ্ছে, তখন এর র্যাপারটা থাকছে MP4 এ। এইটা MXF ফরম্যাটে কনভার্ট করে নেওয়া যায় সোনির একটা ফ্রি সফটওয়্যার আছে ক্যাটালিস্ট ব্রাউজার দিয়ে। এইটাকে যদি আমি কনভার্ট করে নিই টু MXF, সঙ্গে সঙ্গে এটাও কিন্তু র হিসেবে খুলে যায়। এটা খুব ইন্টারেস্টিং ফেনোমেনা, যে ফেনোমেনাটা আমরা মানে এটা আমরা খুব রিসেন্টলি দেখেছি, যে এটা আমরা হঠাৎ করে দাভিঞ্চি রিজলভের একটা জায়গায় একজনের কথা শুনে আমি এই জিনিসটা করতে গিয়ে দেখলাম যে এটা সত্যি হয়, এবং এটা আগে কোনোদিন জানতামও না। এবং এইটা যে একটা কত বড় অ্যাডভান্টেজ সেইটা সবাই জানেন, যে মানে রয়ে যখন আমি মেটাডেটাটা হাতে পাচ্ছি এবং চেঞ্জ করার আমার ক্ষমতা থাকছে, তখন বিষয়টা কিন্তু রয়ের মতোই হলো, অথচ আমি অত্যন্ত কম কোডেকে অত্যন্ত কম স্পেস নিয়েই কাজটা করে ফেলতে পারছি। এইটা হচ্ছে আমার বক্তব্য। আর এছাড়া কোনো ফিল্ম মেকিং নিয়ে কারোর কিছু থাকলে চাকি বলবেন, আর মানুষ তার আগে, ঠিক আছে মানুষ বলতে চাইছে, মানুষই বলুন। সুব্রতদা যেটা বললেন, আমি নিজেও শুট করেছি এবং নিজেই পোস্ট প্রোডাকশন করেছি, আমি সেগুলো সবই দেখেছি, এবং সুব্রতদার সঙ্গে আমার এই নিয়ে বহুবার বহু কিছু আলোচনাও হয়েছে। বেসিক্যালি আমি যেটা দেখেছি, মানে সুব্রত যেটা বলছেন যে FX3 এবং FX6 এবং কিছু ক্ষেত্রে FX9, এই ক্যামেরাগুলো মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং যেটাকে বলা হয়, যেখানে একদমই প্রায় বাজেট নেই, খুবই কম, মানে বাজেট নেই মানে সেখানে অবভিয়াসলি বাজেট সব ক্ষেত্রেই ছাড়বে, কারণ সেখানে লাইটও কম থাকবে বা প্রায় থাকবে না, এরকম সিচুয়েশন তৈরি হয়। অনেক ক্ষেত্রে কি হয়, মানে এই যে সোকল ট্র্যাক, ট্রলি, হেনতানে যেগুলো আমরা ব্যবহার করি কনভেনশনাল ফিল্ম মেকিং এ, সেখানে যেটা হয়, সেখানে আমরা এই ধরনের ক্যামেরাগুলোকে আমরা গিম্বলে ব্যবহার করতে পারি এবং বা হাতেও নিয়ে যেতে পারি। একটা অ্যাডভান্টেজ যেটা বোধহয় মিস আউট করে গেলেন, সেটা হচ্ছে FX3, FX6 এই ক্যামেরাগুলো ধরুন হ্যান্ডহেল্ড শুট করলেন, এবং এই হ্যান্ডহেল্ড শুট করার পর আপনার মনে হলো যে পরবর্তীকালে যে এই শুটটা মানে ভীষণ, মানে হাতটা নড়ে গেছে, কাঁপছে শটটা। এটার জন্য না একটা সোনির নিজস্ব একটা অ্যাপ আছে, যেখানে গিয়ে আপনারা কিন্তু এগুলো অনেক ফিক্স করতে পারেন, মানে হ্যাঁ, মানে জাইরো স্টেবিলাইজেশন তাকে বলে বেসিক্যালি। ওখানে গিয়ে আরামসে আপনারা অনেক ওই আনস্টেবল শটগুলোকে স্টেবল করতে পারেন। ফলত কি হচ্ছে, এটা ভীষণই একটা মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর ফ্রেন্ডলি ক্যামেরা হয়ে উঠেছে এগুলো। আর একটা বিষয় যেটা লোকে মনে করছে যে এই ক্যামেরাগুলোতে র পাওয়া যায় না, রয়ের ব্যাপারটা সোনির FX36 এগুলোতে মানে এগুলো যদি কেউ এক্সটার্নাল রেকর্ডার দিয়ে র রেকর্ড করতে চান তাহলে সেটাও আছে, সেটা প্রোরেস র তৈরি হয়। বাট সেটা যদি নাও চান তাহলেও আমরা প্রোরেস র হলে সেটা বোধহয় সম্ভবত 12 বিট না, সেটা 12 বিট র হয়, আর এটা 10 বিট হয়। 10 বিটটা এটা হচ্ছে আপনাকে মূলত হচ্ছে 10 বিট লক দেবে, কিন্তু যেহেতু MXF ফরম্যাটে মানে শুটটা MXF র্যাপারে হয়, ফলত ওটা গিয়ে যখনই আপনি পোস্ট প্রোডাকশনে ফেলবেন অটোমেটিক্যালি ওটার ওই মেটাডেটা বা হ্যান্ডেল লেন্থ এগুলো আরামসে পেয়ে যাবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে কালার সায়েন্স। কালার সায়েন্সটা হচ্ছে, মানে আমি যেহেতু কালারিস্টও ছিলাম এবং এখনো সময় সুযোগ পেলে কালার অ্যাকশন করি, সেই সুবাদে আমি বলতে পারি যে মানে সোনির ডিফারেন্ট যে ক্যামেরাগুলো আছে, সেই ক্যামেরাগুলোর মধ্যে একটা মানে খুব মানে সিমিলার টাইপের কালার সায়েন্স ব্যবহার করা হয়। সেটা হচ্ছে যে আপনি ধরুন FX6 এ শুট করলেন, এবার এখানে আপনার মনে হলো যে FX6 বা FX9 এ শুট করলেন, আপনার মনে হলো যে মানে আমার কাছে তো ট্রলি নেই, আমি একটা গিম্বলে শট নেবো, কিন্তু FX9 এ নিতে পারছি না। তো তখন কি করলেন যে ঠিক আছে, আমি একটা B-roll ক্যামেরা হিসেবে আমি FX3 ব্যবহার করলাম। এবার FX3 ক্যামেরা ব্যবহার করার পরে সেটাতে মানে আপনার কিন্তু ডায়নামিক রেঞ্জটা প্রায় কাছাকাছি, খুব এদিক ওদিক হয় না। তো এবার যখন ডায়নামিক রেঞ্জের সঙ্গে কালার সায়েন্সটাও মোটামুটি একই হয়ে যায়,
তখন কি হয়, তখন আপনি ওই FX3 আর FX6 যখন পোস্টে নিয়ে গিয়ে ফেলবেন, মানে যখন কালার কারেকশনটা করবেন, তখন না খুব ইজিলি ম্যাচ করে যায়, মানে এটা কোনো ব্যাপার না। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি যে মানে এটা আমার অভিজ্ঞতা হয়েছে যে আমি কোনো একটা জায়গায় শুট করছিলাম অ্যারিতে, এবার সেখানে সামহাও আর কি মানে সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাচ্ছে না, তো তখন FX9 দিয়ে আমাকে মানে ব্যালেন্স মানে বি-রোল ক্যামেরা শুট করতে হয়েছিল। এটা আমার দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল। তখন কি হয়েছে, আমার একটা চিন্তা ছিল যে FX9 আর মানে ওটা একটা সোনি একটা অ্যারি, দুটোর কালার সায়েন্স তো অনেকটাই তফাৎ, তো এটা কিভাবে ম্যাচ করবে। পরবর্তীকালে আমি দেখলাম যে কয়েকটা ছোটখাটো জিনিস, মানে যেমন ধরুন ওয়ার্ম, স্পেশালি রেড আর ইয়েলো, এই দুটো কালার ছাড়া বাকি কালার অলমোস্ট সিমিলার রিপ্রোডিউসড হয়েছে। শুধু রেডটার ক্ষেত্রে হালকা একটু অন্য টোন ছিল, যেটা ক্যান বি মানে ফিক্সড ইন দ্য পোস্ট প্রোডাকশন, মানে ওটা নিয়ে কোনো সমস্যাই নেই, মানে পোস্ট প্রোডাকশনে গেলে তো সবই ওগুলো ফিক্স হয়ে যায়। তো এই ধরনের মানে ক্যামেরাগুলোতে আমি দেখেছি যে মানে আপনার হাই এন্ড টু লো এন্ড যে কোনো ধরনের ফিল্ম মেকিং এর ক্ষেত্রে এই সোনির যে বিভিন্ন ক্যামেরাগুলো আমরা ব্যবহার করেছি, আমি পুরনো এখনো ব্যবহার করি, কারণ এখনো আসেনি, কলকাতাতেও আসেনি, অন্যত্র আমি বোম্বে বা দিল্লিতে যে কাজ করেছি সেখানেও আমি পুরনো ব্যবহার করিনি, বাট আমি ভেনিস ব্যবহার করেছি। ভেনিস তো মানে ইট ইজ সিমিলার, মানে আই মাস্ট সে ইট ইজ সিমিলার টু অ্যারি LF একদম, মানে ওর ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে ডেপথ থেকে শুরু করে কালার সায়েন্স, মানে মোটামুটি ও যে লেভেলের গ্যামাট ও রিক্রিয়েট করতে পারে পোস্ট প্রোডাকশনে, সে অ্যারিও মোর সেমই ইয়ে করে। মানে এখানে যে দেখুন ওই সিনেমার যে চার্টগুলো দেওয়া আছে, এই ছবিগুলো সবই প্রায় সোনি ভেনিস দিয়ে তৈরি হয়েছে। সুতরাং সোনি ভেনিসে মানে আমরা কিন্তু এই ধরনের ইমেজ তৈরি করতে পারি হুইচ ইজ সিমিলার টু অ্যারিয়েল। তো সেটাও একটা ব্যাপার, মানে আমার অভিজ্ঞতা অন্তত তাই বলছে। আমি সোনি ভেনিসও ব্যবহার করেছি, আমি বুড়ানো বাদে সোনির সব ক্যামেরাই ব্যবহার করেছি, আর FX30টা এখনো ব্যবহার করা হয়নি। আমার বন্ধু মিঠুন আছে, ওর ক্যামেরাটা আমি একদিন ব্যবহার করবো, দেখবো কেমন লাগে। যাই হোক, সো বিষয়টা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা থেকে আর প্রপার বাজেটের সিনেমা সব ক্ষেত্রে কিন্তু সোনির ক্যামেরাগুলো এমন একটা ইউজার ফ্রেন্ডলি করে ফেলেছে সবার কাছে যে এটা খুব ইজিলি ইয়ে করা যায় আর কি। মানে আপনি পুরানো নিয়ে শুট করছেন, আপনার বি-রোল ক্যামেরা বা সি-রোল ক্যামেরা FX6, FX9, FX3 এগুলো আরামসে ব্যবহার করতে পারেন, মানে এগুলো কোনো সমস্যা না। এটুকুনি বলার, বাকি চাকিদা বলুন। নমস্কার, আমি এতক্ষণ ধরে সুব্রত এবং মানুষের বিষয়গুলো শুনছিলাম। ওরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের এই মুহূর্তে অনেকটাই সমৃদ্ধ করলো ওদের কথার ভেতর দিয়ে অনেক কিছুই, যেটা সত্যি জানা দরকার আমাদের এখানে। কিন্তু আমি একটু যদি অন্য জায়গা থেকে আসি বিষয়টা, যে ধরুন যেই সিনেমা বা এই যে সিনেমার যে বেসিক জায়গা যেটা ফটোগ্রাফি, এই ফটোগ্রাফিটা এর বয়স তো কত 200 বছরও পা দেয়নি। 1827 বোধহয় আমরা প্রথম ফটোগ্রাফ পাই, এবং যে ফটোগ্রাফটা শুট করতে মানে ছবিটা তুলতে স্টিল ফটোগ্রাফি, তাতে 8 ঘন্টা এক্সপোজার দিতে হয়েছিল। সেখান থেকে আজকে যখন আমি ক্যামেরার ডেমো দেখছি, সেখানে দেখলাম যে কত সেকেন্ড। তাহলে এই বিজ্ঞানটা 200 বছরের মধ্যে কোথায় থেকে কোথায় আসছে, এবং সেটা ফটোগ্রাফি বলে। কারণ ফটোগ্রাফি জন্মের আগে থেকেও তো ছিল, সেটা ফটোগ্রাফ হিসেবে ছিল না, সেটা ছিল মানুষের কল্পনা এবং পেন্টারদের পেন্টিং এর মধ্যে দিয়ে। পেন্টিং বা স্কাল্পচারের বয়স আর ফটোগ্রাফির বয়স অনেক পার্থক্য, কিন্তু পেন্টিং বা স্কাল্পচারের থেকে ফটোগ্রাফি যেভাবে দ্রুততার সাথে সারা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, সেটা বোধহয় অন্য কোনো মিডিয়া পারেনি। তাহলে যে 1827 যদি একটা ফটোগ্রাফ তোলা হয় এবং যেটা এক্সপোজ করা হয় 8 ঘন্টা ধরে, যিনি শুট করেছিলেন ফ্রান্সের এক ভদ্রলোক,
তিনি তার জানলার সামনে ক্যামেরাটা বসিয়ে রেখে দিয়েছিলেন 8 ঘন্টা। ফার্স্ট ফটোগ্রাফ। যদিও আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দৌলতে যীশু খ্রিস্টের ছবি দেখতে পাই, মোনালিসার সাথে দা ভিঞ্চিদের ছবি দেখতে পাই, সুতরাং এখানে দাঁড়িয়ে আমরা কেউ প্রশ্ন করি না যে ফটোগ্রাফিটা নিয়ে কোথায় চলে যাচ্ছি। যখন ফটোগ্রাফির জন্ম হয়নি তাহলে কে ছবি তুললো আর কোন ক্যামেরা দিয়ে ছবি তুললো সেই প্রশ্নটা আমরা করি না এখনকার সময়। কিন্তু আমাদের ইতিহাসটা না জানলে সবসময় আমাদের বোকা বানানোটা খুব সুবিধা হয় যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, আমি যে কাজটা করছি সেই সিনেমা সম্পর্কে বা সেই ফটোগ্রাফি সম্পর্কে যদি আমি তার ইতিহাসটা না জানি তাহলে আমাকে যে যা বলবে আমি কিন্তু সেটার উপরেই বেস করে চলতে থাকবো। সে কারণে আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হলো যে নিজে জানা। আমি যে কাজটা করতে চাইছি সেটা ফটোগ্রাফি হতে পারে, সেটা ডিরেকশন হতে পারে, কিন্তু সিনেমা সংক্রান্ত বিষয়গুলোর সমস্তটাই জানা। কারণ এই ফটোগ্রাফি যখন আবিষ্কার হলো তখন তো সেটা সিঙ্গেল ফ্রেম, কিন্তু দেখা গেল যে সেই সিঙ্গেল ফ্রেম থেকে মাত্র 40-45 বছরের মধ্যে সেটা একটা মুভিং ইমেজে চলে এলো। কিন্তু মুভিং ইমেজে যে এলো আমরা জানি, এখানে সবাই জানেন হয়তো, তবু আমি আবার রিপিট করছি কারণ রিপিট করলে হয়তো আমাদের মেমোরিতে আবার জিনিসগুলো এলে পরে ভালোই হয়। যে দেখা গেল যে পরপর 16টা ক্যামেরা একটা রাস্তায় বসানো হয়েছিল, যার শাটারগুলোকে উল্টো দিকে সুতো দিয়ে বাঁধা হয়েছিল এবং তার ঠিক মাঝখান দিয়ে একটা ঘোড়া দৌড়ে গিয়েছিল। এবং যখন এই পরপর 16টা স্টিল ইমেজকে আমরা দেখলাম তখন আমরা দেখতে পারলাম যে প্রথম চলমান ছবি আমাদের পৃথিবীতে এলো 16 ফ্রেমে, যেখান থেকে একটা ঘোড়া ছুটছে। এবার সেখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা ট্রেন সেটা ঢুকছে একটা স্টেশনে এবং বেশ কিছু যাত্রী নামছে। সুতরাং এই যে বিবর্তনগুলো আস্তে 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 হচ্ছে, সেখান থেকে যখন ফিল্ম যথেষ্ট পরিণত, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি যে ধাক্কা খেল টেলিভিশনের কাছে। সিনেমা শিল্পটা সম্পূর্ণভাবে ধাক্কা খেয়েছিল প্রথম তখন সেটা কিন্তু সেই ধাক্কাটা দিয়েছিল আমাদের টেলিভিশন। এবং যতবার সে ধাক্কা খেয়েছে ততবারই সিনেমা সমৃদ্ধ হয়েছে। কারণ আমাদের যখন প্রথম যে ক্যামেরাগুলো ছিল সেগুলো আকারে এবং ওজনে এতটাই ভারী এবং বড় ছিল যে সেগুলো নিয়ে শুটিং করাটাই একটা বিরাট বড় কাণ্ড কারখানা। যে কারণে আমরা জানি যে শুটিংয়ে প্রচুর লোক লাগে, ক্যামেরা কেয়ারটেকার লাগে। ক্যামেরা কেয়ারটেকারটা ওইখান থেকেই এসছে, কারণ তখনকার দিনে ক্যামেরা অন্ততপক্ষে 10-12 জন ছাড়া একটা ক্যামেরাকে নড়ানো যেত না, যখন আমি শুরুর দিকের কথা বলছি। সুতরাং এই ক্যামেরার যে বিবর্তন সেটা কিন্তু আমাদের হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো হয়তো আমাদের ক্যামেরা এতটা ছোট হতো না আজকে যে মাপে দাঁড়িয়েছে একটা মুভি ক্যামেরা। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যখন সেই ভারী ক্যামেরা এবং অত লোক লস্কর নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে যুদ্ধের প্রামাণ্য ছবিগুলো কোথায় থাকবে? তখনই কিন্তু আবার নতুন করে গবেষণা এবং সেখানে থেকে কিন্তু আমরা নতুন করে আবার ক্যামেরার যে বিবর্তনটা দেখতে পাই যে তার আকার ক্রমশ কমে আসে। এবার সমস্ত কিছু যখন কমে এলো, ক্যামেরা যে ফরম্যাটে শুট করছিল ফিল্ম ফরম্যাটে, সেই ফরম্যাটকেও কিন্তু আস্তে 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 ভাঙতে হলো। সেটা থেকে ভাঙতে ভাঙতে 16 এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে 8mm সুপার 8এও আমরা দেখেছি যে ছবি হচ্ছে এবং এখানে প্রচুর লোক রয়েছেন যারা হয়তো সুপার 8-এ একটা সময় মুভমেন্ট হয়েছিল এখানে সুপার 8-এর ছবি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংয়ে এবং হয়েছে সুপার 8-এর ছবি আমাদের কলকাতাতেও একটা সময় বহু
ছবি হয়েছে, ডকুমেন্টারি অবশ্য। এবং এই যে বিবর্তনের পরেও যখন টেলিভিশনের কাছে ধাক্কা খায়, তখন কিন্তু এই সিনেমাকে রক্ষা করেছিল ক্যামেরা। কারণ আমরা দেখতে পাই যে সিটিজেন কেন বলে একটি ছবি হয়েছিল, যে সিটিজেন কেনে প্রথম আমরা দেখতে পাই যে ডেপথ অফ ফিল্ড নিয়ে কি খেলা হয়েছে। এবং এই ডেপথ অফ ফিল্ড যখন দর্শকরা নতুন করে পেলেন চোখের সামনে, তখন তারা টেলিভিশন থেকে বেরিয়ে এসে আবার কিন্তু হলে ভিড় করেছিলেন। অর্থাৎ এই ক্যামেরাটা যতবারই ধাক্কা খেয়েছে, আমরা দেখেছি যে ক্যামেরা থেকে কিন্তু আবার নতুন কিছু বেরিয়ে এসছে, এবং যেখান থেকে আমরা নতুন করে আবার সিনেমাকে অন্ততকে বাঁচিয়েছে এই ক্যামেরা বারবার। পরবর্তীকালে আমরা যখন দেখি যে আমাদের আর্লি 60s লেট 50s-এ আমরা বেশ কিছু ছবি দেখতে পাই, যে ছবিগুলো হলো এপিক ফরম্যাটে। অর্থাৎ আমরা তার মধ্যে উল্লেখযোগ্য ছবি আমি যদি বলি, সেটা হচ্ছে বেনহার। সেই সময় 11টা নমিনেশন ছিল অস্কারে, এবং সেগুলো পায়। এবং সেটা এই যে সেট, অত বড় একটা সেট, অতগুলো লোক, সমস্ত কিছু নিয়ে বছরের পর বছর ধরে পরিশ্রম করে একটা সিনেমা তৈরি করা হয়। কিংবা আমরা যদি দেখি দ্য ব্রিজ অন দ্য রিভার কাই, সেখানে আমরা দেখতে পাই যে কি প্রচন্ড বিরাট সংখ্যক লোক নিয়ে এবং বিরাট একটা আর্ট সেটিং, মানে আর্ট ডিপার্টমেন্টকে নিয়ে কিভাবে সিনেমাটা তৈরি হচ্ছে, এবং সেখানে কতটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে। এই ছবিগুলো যখন দেখি, তাহলে আমরা দেখতে পাই যে বিশেষত আমরা যদি বেনহারে বলি, বেনহারের ক্ষেত্রে সেক্ষেত্রে তো তখন তো আমাদের ডিজিটালি কিছু আসেনি, এবং সম্ভব নয়, পুরোটাই সেলুলয়েডে শ্যুট করা। এবং তখন কিন্তু 22 জন ডিওপি 22টা ক্যামেরা নিয়ে চ্যারিয়েট সিনটা শ্যুট করেছিলেন। সেই সময় 22টা ক্যামেরা ব্যবহার হয়েছিল সে ছবিতে। কিন্তু দেখা গেল 1987-এ আমরা দেখলাম যে ভেনিস চলচ্চিত্র উৎসবে একটা ছবি আসে। ছবিটার নাম জুলিয়া অ্যান্ড জুলিয়া। এই জুলিয়া অ্যান্ড জুলিয়া ছবিটা প্রথম পৃথিবীতে আমাদের একটা দিক দর্শন করলো। সেটা হলো ডিজিটাল। এই ছবিটা এসেছিল ডিজিটাল ফরম্যাটে, মানে ভিডিও ফরম্যাটে। তখন ভিডিও ফরম্যাটটার কথা বলা হয়, ভিডিও ফরম্যাটে। এবং এই ছবিটা ছিল মূলত একটি নাটক, তাকেই পিকচারাইজ করা হয়েছিল। কিন্তু এই ছবিটার পর থেকে দেখা গেল যে আমাদের যে ফিল্ম, এই ফিল্মের অল্টারনেট আমরা পেয়ে গেলাম একটা সময়। যখন ফিল্মের বয়স 100 বছর হতে চলছে, ঠিক তার আগেই আমরা দেখলাম যে ক্যামেরার ভেতর ফিল্ম আর লাগছে না, চলে এলো ভিডিও ফরম্যাট। এবং এই ভিডিও ফরম্যাট আসাতে আমাদের বাংলা সিনেমায় আমরা একটা বিরাট আশায় বুক বাঁধলাম, যাক তাহলে সস্তায় ছবি করা যাবে, আর ফিল্ম কিনতে হবে না। কিন্তু সারা পৃথিবী এটা ভাবেনি। সারা পৃথিবী ভেবেছিল যে এত লোক লস্কর, এত দিনের পরিশ্রম দিয়ে আমাকে আর সেট বানাতে হবে না। অর্থাৎ একজন পরিচালক তার মতো করে ভাবনা চিন্তাটাকে নিয়ে সে ঘরে বসে কাজ করতে পারবে, কারণ তাকে ডিজিটালি সাপোর্ট দেওয়া হচ্ছে। সেটা আজকে যদি আমি মার্টিন ক্রস থেকে শুরু করি, সবাইকে দেখতে পাই যে তারা যেভাবে ছবিতে ডিজিটাল ফরম্যাটটাকে ইউজ করছে, আর আমরা কিভাবে ইউজ করছি। আমাদের ডিজিটাল ফরম্যাটের ক্ষেত্রে আমরা প্রথমেই ভাবছি কত সস্তায় একটা ছবি করা যাবে, কিন্তু আমরা যদি প্রচুর পয়সা খরচা করে ছবি করি, তাহলেই কি ভালো ছবি হবে? হাতের লেখা ভালো হলে পরে
সে কি লেখক হয় জানা নেই। অনেকেরই তো হাতের লেখা ভালো। আপনার কি প্রত্যেকে লেখক? আর লেখক হলে পরে কি তার হাতের লেখা ভালো হতে হবে? খরচা করলেই কি আপনার ছবি হবে? এই উত্তর আমার জানা নেই। আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এবং যারা বসে আছেন এখানে, আমি তাদেরকে বলবো যে এই যে ডিজিটাল ফরম্যাট আমাদের যে সুযোগগুলো দিচ্ছে, সেই সুযোগগুলো কিভাবে আমরা নেব আমাদের ছবির ক্ষেত্রে, সেটা আমার কাছে ভীষণ বড় আকর্ষণ। কত খরচ কমলো সেটা আমার কাছে নয়। আমার খরচ যতক্ষণ শুটিং ফ্লোরে থাকবো, আমাকে আলো নিতে হবে, আমাকে যদি গিম্বল নিতে হয় বা স্টেডি ক্যাম নিতে হয় আমাকে নিতে হবে, আমার টেকনিশিয়ান নিতে হবে, আমার আর্টিস্টকে নিতে হবে। কিন্তু আমি সেই ছবিটা ততটুকুই নেব যতটুকু বাকিটা আমি পোস্ট প্রোডাকশনে করতে পারবো। কারণ আমাকে সব থেকে বেশি পোস্ট প্রোডাকশন সাপোর্ট দিচ্ছে এই মুহূর্তে ডিজিটাল ফরম্যাট, যেটা সেলুলয়েড দিতে পারেনি আমাদের। যেটা দিতে পারেনি বলে সেলুলয়েডকে খুব তাড়াতাড়ি সরে যেতে হলো বাজার থেকে। সেলুলয়েড আমাদের দিতে পেরেছে শুধুমাত্র আর্কাইভাল ভ্যালু। যেদিন ডিজিটাল সেটা দিতে পারবে, তাহলে আমরা তাকে পাশাপাশি একই প্ল্যাটফর্মে বসাই। সেলুলয়েড প্রমাণ করেছে 100 বছরের পুরনো ছবি এখনো বেঁচে আছে। ডিজিটাল যদি দেখা যায় যে 100 বছর পরেও আমার হার্ড ডিস্ক ওপেন হয়ে ছবি আসছে, নিশ্চয়ই আসুন, আসুন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডিজিটাল যেটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে জায়গাগুলো কল্পনা করছি সেই জায়গাগুলোতে গিয়ে আমাকে না শুট করলেও হবে। আমি আজকে তার সম্পূর্ণ সুযোগটা নিতে পারি, যেটা বলা হচ্ছে যে এখানে যে আমরা র ফাইলের যে সাইজটা পাচ্ছি, এটা আমরা নিচ্ছি কেন? নিচ্ছি আমাদের মতো করে যাতে তাকে কাটাছেঁড়া করতে পারি। যে ভুলগুলোর কথা সুব্রত বলল, আমরা তো আজকে মেকআপেও ভুল হয়। দেখা গেল যে আমার যে চরিত্র অভিনয় করছে সে প্রথম দুদিন একরকম ভাবে করে গেল, মাঝখানে আমার দুদিন গ্যাপ দিলাম, তারপরের দিন এলো তার গালে ব্রণ উঠে গেছে। অথচ আমি দেখাচ্ছি সিকোয়েন্স যেভাবে শুট করা হয়েছে, তাতে হয়তো দেখালাম যে ঘুম থেকে উঠে সে পড়তে বসছে। তাহলে ঘুম থেকে উঠলে ব্রণ নেই, পড়তে বসছে ব্রণ। এই কন্টিনিউটি আমি কিভাবে রাখবো? এটা আমাকে কে সাহায্য করবে? এটা আমাকে সাহায্য করছে আজকে ডিজিটাল ফরম্যাট। এটাকে আমি কাজে লাগাতে পারি। আমি তখন মেকআপের পেছনে দৌড়ে 4 ঘন্টা ধরে মেকআপ করে আমি ওই যে জিনিসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছি, যদি করে থাকি খুব বোকামো করবো। বরঞ্চ আমি দেখবো যে আমার ইমেজ কোন সাইজে উঠছে, যাতে আমি পোস্ট প্রোডাকশনে পরে বলতে পারি, মানুষ ভাই আমার ওই ব্রণটাকে কিন্তু উড়িয়ে দিতে হবে। আমার হাতে সময় ছিল না, এটা সম্ভব। আমি নিজে শুটিং করতে গিয়ে দেখেছি যে আমি যে লোকেশনটা ভেবে গিয়েছি যেখানে শুটিং করব, কিন্তু আমি যখন শুটিং করতে গেলাম সেখানে গিয়ে দেখলাম 3টে গাড়ি পার্ক করা। আমি বললাম এই গাড়িগুলো সরাতে হবে। পাড়ার ছেলেরা এসে বলল গাড়ি সরাতে এত লাগবে, অত লাগবে, তত লাগবে। আমি বললাম ঠিক আছে, তাহলে গাড়ি থাক। আমি কিন্তু গাড়ি রেখেই শুট করলাম, কিন্তু আমি ইমেজ সাইজের উপর খেয়াল রাখলাম যে আমি কোন ফরম্যাটে শুট করছি। কারণ পোস্ট প্রোডাকশনে আমি যখন গাড়িটা ওড়াবো, গাড়িটা উড়িয়ে আমি যে জিনিসটা দেব সেটা আমার নিতে পারবে তো ইমেজটা? সেই ক্ষমতাটা আমার ইমেজের আছে কি? আমি কিন্তু ঠিক সেইটুকু ভেবেই শুটিং করেছি এবং পরবর্তীকালে আমি তার কাউকেই পয়সা দেইনি। পয়সা পেয়েছে আমারই কোনো সতীর্থ, যিনি আমার সাথে ছবিতে বসে গ্রাফিক্সের কাজ করেছেন, কিন্তু পাড়ার কোনো আস্থানকে আমি পয়সা দিইনি। আজকে আমি যখন আমার লাস্ট ছবি, যেটা এখনো চলছে, হলে গেলেই দেখতে পাবেন,
এর ক্ষেত্রেও আমার একটা মেজর প্রবলেম হচ্ছিল যে আমি স্টেডিগ্রামে যেভাবে শ্যুট করছি, যে স্টেডিগ্রাম অপারেটর, তার পক্ষে সম্ভব নয় আমার পক্ষে যতটা তাকে চাপ দিয়ে কাজ করাবো সেটা অমানবিক হবে। অথচ আমাকে শুটিং করতে হবে, ঠিক সময়ের মধ্যে আমাকে সেই শুটিংটা শেষ করতে হবে। অথচ স্টেডিগ্রাম ভাড়া করা হয়েছে, আমার অপারেটর সে স্টেডিগ্রাম নিয়ে বম্বে থেকে চলে এসছে, কিন্তু তাকে আমি একটা বিরাট ক্যামেরা চাপিয়ে দিয়ে কতক্ষণ ধরে শুট করব তাকে দিয়ে? এই অমানবিক কাজটা আমি করতে পারিনি। আমি কিন্তু তখন ছোট ক্যামেরারই হেল্প নিয়েছি। আপনারা প্লিজ ছবি দেখবেন, দেখে আমাকে যদি বলতে পারেন যে কোথায় আমার কোন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আমি কিন্তু ভেনিসেও শ্যুট করেছি, আমি এলএফেও শ্যুট করেছি, এবং তার সাথে আমার প্রয়োজনে আমি গোপ্রোতেও শ্যুট করেছি। কিন্তু আমি জানতাম একটা ছবি করার সময় যে আমি কোথায় কোন পোর্শন কিভাবে শ্যুট করব। এটা কিন্তু আমার আগে থেকে পরিকল্পনা করা ছিল, যে ক্ষেত্রে আমার অসুবিধা হয়নি। এবং যদি আপনাদের চোখে ধরা পড়ে থাকে কোথাও, তাহলে সে মূলটুকু দরকার পড়লে আমাকে টেক্সট করে বা আমাদের গ্রুপ সবাই দেখুন আপনি জানিয়ে দেবেন, তাহলে আমি ইন ফিউচার আরো সচেতন হব। কিন্তু আমি বলছি যে ডিজিটাল ফরম্যাটে এটা বিরাট বড় একটা অ্যাডভান্টেজ। সেই অ্যাডভান্টেজটা হচ্ছে হলো যে আমাদের ভাবনা চিন্তা দিক তুলে দিয়েছে ডিজিটাল। আমরা সেইটা নিয়ে বরঞ্চ একটু বেশি ভাবলে বোধহয় বাংলা ছবির ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে। ধন্যবাদ। সেটা হচ্ছে যে সিনেমা একটা অদ্ভুত মিডিয়াম, যেটা ইজ এভার চেঞ্জিং, এবং টেকনোলজির হাত ধরে সিনেমার স্টাইল বহুবার চেঞ্জ হয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরে টকি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সিনেমা তৈরি করার স্টাইল একরকম, টকিতে যাওয়ার পরে সিনেমার স্টাইল তৈরি করা পাল্টে যায়। একটা সময় কালার ফিল্ম যখন আসে তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবির যে এস্থেটিক্স সেইটা থেকে পাল্টে চলে যায় কালার ফিল্মের এস্থেটিক্সে। তারপরে সেই কোডাকের জার্নি এবং ফুজির জার্নি আমরা সবাই জানি। ঠিক একভাবে সেলুলয়েড থেকে যখন ট্রানজিশনটা হয়েছে টুয়ার্ডস ডিজিটাল, সিনেমার এস্থেটিক্স পাল্টে যাবে এবং পাল্টে যেতে বাধ্য। তার কারণ সিনেমা কিন্তু একমাত্র আর্ট ফর্ম যেটা টেকনোলজি নির্ভর। এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমার কাছে যে টেকনোলজিটা অ্যাভেলেবল, সেই টেকনোলজিটাকে আমি ম্যাক্সিমাম সদ্ব্যবহার করতে পারছি কিনা। সিনেমা বরাবর সেটা করে এসেই সিনেমা সমৃদ্ধ হয়েছে। ডিজিটাল মিডিয়া এখন যে ডিজিটাল জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, চাকি যে কথাটা বললো তারই প্রসঙ্গ ধরে বলছি, সেটাই আমাদেরকে কিন্তু দেখাবে আমাদের অনেক পুরনো এস্থেটিক্স ভুলে গিয়ে নতুন করে এস্থেটিক্যালি ভাবতে হবে। এইটাই আমার বক্তব্য। এবং কারোর কিছু প্রশ্ন থাকলে, যদি কোনো সেন্সার ইত্যাদি এই সমস্ত জিনিস নিয়ে প্রশ্ন থাকে, সেটা আমরা পোস্ট লাঞ্চ সেশনেও করতে পারি, এবং প্রত্যেকে নিশ্চয়ই ক্যামেরাগুলো একবার টেস্টও করবেন, সেটা করতে পারেন। এটা ছোট্ট করে এখানে হয়তো পোস্ট প্রোডাকশন ফেসিলিটিও আপনাদের দেখিয়ে দেওয়া হবে যে শ্যুট করলে কি দেখাচ্ছে, সেটাও করা সম্ভব হবে। এখন এছাড়া আর কোনো প্রশ্ন যদি থাকে রিগার্ডিং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং, একটু কেউ বলেন। যেখানে এআই এর একটা বড় ইম্প্যাক্ট আছে আমাদের সমাজে। তো আমরা যদি সালার দেখে থাকি, সালারের কিছু ফ্রেমে এআই কে ব্যবহার করা হচ্ছে। তো সেইগুলোকে আপনারা কিভাবে দেখছেন? কারণ এখন সোরা বলে যে আইটা আসছে, সেখানে পুরো ছবিটাই তৈরি করে নেওয়া যাচ্ছে, মানে দরকার পড়ছে না। ইভেন আই ট্রাইড অলসো, সেখানে পয়সা দিলে হয়তো ওয়াটার মার্কও আসে। তো আমার প্রসঙ্গটা হচ্ছে এখন সব কিছুতে, ইভেন ক্যামেরাতেও বলছে এআই ওরা ইনবিল্ড করছে। তো এটা কি আমাদেরকে কোথাও এগিয়ে যেতে সাহায্য করবে? আর আমরা সেটাকে কি মানসিকভাবে প্রস্তুত সেই জিনিসটাকে নেবার জন্য? কারণ এরকম অনেক কিছু আছে, ধরুন যে ফ্রেমগুলো হয়তো যেটা জাকি স্যার বলছিলেন যে আমাদের পক্ষে সম্ভব হয় না, সেগুলোকে আমরা ম্যাট পেন্টিং বলুন বা এআই এর জেনারেশনস করে কিছুটা অ্যানিমেটেড করে। কারণ সালারের একটা পার্টিকুলার শট আমার মনে আছে, যেখানে মারা যাচ্ছেন এবং চিতাটা জ্বলছে, সেটা সম্পূর্ণ একটা স্ট্যাটিক শট, সেখানে শুধু ফায়ারটা মুভিং ছিল। দ্যাট ইজ টোটালি ডান বাই এআই, সেটাকে ওরা ওইভাবে ডিজাইন করেছিল। তো এই ইমপ্লিকেশনসটা সিনেমাতে কি কোথাও আমাদেরকে ক্ষতি করবে
কোনো দিক থেকে, নাকি না এটা আমাদেরকে হেল্প করবে এগিয়ে যেতে সিনেমার মুভমেন্টে? যেহেতু আপনিও বললেন সুব্রতদা যে ছবি সবসময় বিবর্তমান এবং টেকনোলজি ওরিয়েন্টেড, তো সেখানে আপনারা কতটা এআইটাকে ইমপ্লাইজ করছেন বা ভাবছেন এআইটাকে নিয়ে? একটা জিনিস আমি বলতে পারি যে এখন যে কটা ক্যামেরা, মানে যে কটা সিনেমা ক্যামেরা, সিনেমা লাইন ক্যামেরা, শুধু সোনি বলে না সব জায়গাতেই যতগুলো সিনেমা ক্যামেরা এই মুহূর্তে আছে, প্রত্যেকের মধ্যে এআই ইনকর্পোরেটেড কোনো না কোনো ভাবে। প্রত্যেকটা ক্যামেরায়, মানে আমি আজকে যে গাড়ি করে একটা নতুন গাড়ি চালাচ্ছি, সেই গাড়িটার মধ্যেও কিন্তু এআই ইন্টিগ্রেটেড কোনো না কোনো ভাবে। আমরা যখন পোস্ট প্রোডাকশনে ঢুকছি, আমরা যখন কালার কারেকশনে ঢুকছি, কিংবা ধরা যাক আমরা যখন এডিটে ঢুকছি, আমি যে এডিট সফটওয়্যারটাই ব্যবহার করি না কেন তার মধ্যে এআই ইনকর্পোরেটেড। যেগুলো কালার কারেকশন সফটওয়্যার, মূলত দুটো বড় কালার কারেকশন সফটওয়্যার আছে যা দিয়ে সারা পৃথিবীতে কাজ হয়, প্রত্যেকের মধ্যে এনআই এনেবল করা আছে। মানে এমনকি একটা ছবি যদি কোনো ভিডিও ফরম্যাটে একটা সময় যেটা এইচডিতে ছবি শুট করা হয়ে থাকে, তার যদি একটা ন্যূনতম কোয়ালিটি থাকে, সেই ছবিকে পর্যন্ত আমরা এআই দিয়ে 4K তে বার করে আনতে পারি। এইরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি কমেন্ট বেসড অনেক কিছু আমরা করে ফেলতে পারছি, ভয়েসে তো পারছি, আর কমেন্ট বেসড অনেক কিছু আমরা ইমেজেও করে ফেলতে পারছি। এটা এই জিনিসটা আমার মনে হয় না যে আমরা যদি যুগের সাথে বদলাই এবং যদি আমরা এই টেকনোলজিটাকে ব্যবহার করতে শিখি, মানে ব্যবহার করি, আমাদের মুখ ঘুরিয়ে থাকাটা আমরা যদি না থাকি, তাহলে মনে হয় যে আমরা এটার থেকে উপকৃত হব। আর যারা মুখ ঘুরিয়ে থাকবেন, আমার এইটুকু বক্তব্য, মানে আমি একটা সময় দেখেছি যখন সেলুলয়েড থেকে এডিটিং, এই এডিটিং জিনিসটা যখন ডিজিটাল এডিটিং এ শিফট করে গেল, মানে ধরা যাক অ্যাভিডে শিফট করে গেল, সেই সময় আমি দেখেছি অনেক এডিটরের, অ্যাসিস্ট্যান্ট এডিটর, তারা শেষ পর্যন্ত কাজ করা বন্ধ করে দিলেন। তার কারণ হচ্ছেন তারা টেকনোলজিটাকে আপগ্রেড করতে পারলেন না। এইটা যদি আমরা যদি এই টেকনোলজি আপগ্রেডেশনটা নিজেরা সবসময় করতে পারি, এবং সেটাও একটা কারণ এই ধরনের সেমিনারগুলো তৈরি করার, মানে এই ধরনের সেমিনারগুলো করার, তাহলে কিন্তু আমার মনে হয় না যে এআই অ্যাজ আ টেকনিশিয়ান, অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের কোনো ক্ষতি করবে। আমরা তো জানি যে চিকিৎসা শাস্ত্রে অসুস্থ হলে পরে অ্যান্টিবায়োটিক নিতে হবে। অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে অনেক বক্তব্য থাকে, কিন্তু যদি তাড়াতাড়ি সুস্থ হতে হয় আমাদের সেটা নিতে হয়। আজকে যুগের সাথে যখন আমি চলছি, এআইকে যদি আমি কাছে টেনে নিই, কোথাও অসুবিধে নেই, কিন্তু সেটা যদি চিন্তা শক্তির উপরে সে এফেক্ট করে, সেখানেই আমাদের ক্ষতিটা হবে। এআই যদি আমাকে, আমি যে কাজগুলো করছি সেটাতে যদি সে সাহায্য করে, অর্থাৎ সে যদি সহযোগী একজন হয়ে থাকে আমার, সে যদি আমাকে অ্যাসিস্ট করে, ঠিক আছে, কিন্তু সে যদি তার ওপরে উঠে যায়, তাহলে পরে আমার কাছে অসুবিধা আছে। কারণ আমার ভাবনা চিন্তাতে তাকে দখল করতে দেবো না, দখলদারিটা দেবো না। আমি বোঝাতে পারলাম কিনা জানি না আপনাদের। I had a recent experience with my project actually. যেটা হয় ধরুন, মানে আমি কিছু সিন, বিকজ আমি জানি বলে পার্সোনালি সেটা আমার সুবিধা, আমি সেভাবে স্ক্রিপ্টটাকে বা স্টোরি বোর্ডটাকে সেভাবে ডিজাইনস করছি, বাট ওয়ার ইট ইজ কামস টু দ্য প্রোডাকশনস লেভেল, সো এভরি প্রডিউসার লুকিং ফর, লাইক ধরুন কোনো একটা হাউসে চলে গেলাম, সেখান থেকে আমি পুরো কাজটা করে ফেললাম। দেখো, এই তোমাকে থামিয়েই বলছি, সরি, না ঠিক আছে, আমি একটা গল্প বলছি। আমার দুটো চরিত্রকে আমি বলে দিয়েছি, এআই আমাকে তো তার সমস্ত সংলাপ পর্যন্ত বলে দিচ্ছে, কে কোন সংলাপ দেবে, সিচুয়েশন কি হবে, এআই সেটা ভাবতে পারছে। আমাকে এমন কিছু ভাবতে হবে যেটা এআই ভাবতে পারে না, আমি এটাই বলছি। তাহলে এআই আমাকে ডমিনেট করতে পারবে না। আমি এমন একটা সিচুয়েশন দিচ্ছি, যে সিচুয়েশনটা দিলে পরে ও সংলাপ অব্দি বলে দিচ্ছে, আমার চরিত্র কি হবে বলে দিচ্ছে। কিন্তু আমি যদি একটা চরিত্র এমন জায়গায় নিয়ে যাই বা এমন ভাবে ভাবি যেটা ও পারছে না, সেখানেই তো আমার সাকসেস। না, অ্যাবসলিউটলি আমি সেটাতে এগ্রি করছি, জানি না, কিন্তু আমার প্রশ্নটা একটা জায়গায়, সেটা হলো যে কোনো সিন ধরুন যেটা আপনি বলছিলেন সমস্যা হচ্ছে শুট করতে গিয়ে বা প্রপার লোকেশনস পাচ্ছি না, সেখানে আমি যদি সেটাকে এআই তে ভাবি,
এবং সেটাকে ভেবে সেইভাবে প্ল্যান করে সেই ফ্রেমটুকুকে আমি এআইতে রাখতে চাই, আমি বলছি সেই উইলিংনেসটা কি সবার মধ্যে মানে বা সেই ইম্পর্টেন্সটা কি সেটা সেই লোকে বুঝতে পারছে, মানে আপনিও বা আমি যদি সময় পারমিট করতো তাহলে আমি এখানে দেখিয়ে দিতাম সেগুলো, আমার কাছে আছে। এক্স্যাক্টলি আমি দেখাতে পারি যে হলিউড কিভাবে ডিজিটাল টেকনোলজিটাকে নিয়েছে, বলিউড কিভাবে নিয়েছে, আর আমরা কিভাবে নিচ্ছি। আমাদের এটা খুব ভালোভাবে দেখা উচিত যে হলিউড আজকে যদি আমরা হুগো বলে যে ছবিটা দেখি, হুগো বেসিক্যালি ঘরে বসে বানানো, হুগোতে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু সেই ছবিটা যখন আমরা দেখছি তার যে স্পিড দেখছি, সে যেভাবে এসে ধ্বংস করে দিচ্ছে, সব ভেঙে দিচ্ছে, কোথায় হয়েছে? এটা সম্পূর্ণটাই তো ঘরে বসে বানানো, কিন্তু সেই ছবিটাকে তো আমাকে জানতে হবে যে কি টেকনোলজি কিভাবে ইউজ করা হয়েছে, সেটাই তো আমাকে সাহায্য করবে। হলিউডের মতো খরচা করে আমরা ছবি করতে পারবো না, কিন্তু আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে তো তাদের একটা বিরাট অবদান রয়েছে, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ওয়েবিসোড? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বঙ্গজ প্রাইমের সঙ্গে এইভাবেই থাকবেন।